আজকের আলোচনাটা এমন এক শক্তি নিয়ে যা আমাদের সবার কাছেই আছে, কিন্তু আমরা প্রায় সেটার কথা ভুলে যাই। আর সেটা হলো নীরবতা। চলুন আজ সেই 5টি বিশেষ মুহূর্তের কথা জেনে নিই, যখন কথা বলার চেয়ে চুপ থাকাটাই আসলে সবচেয়ে বড় জয় এনে দেয়। আচ্ছা, কখনো কি এমন হয় যে কথা বলার চেয়ে চুপ থাকাটাই ভালো? মানে এমন তো আমাদের সবার সাথেই হয়, তাই না? হুট করে কিছু একটা বলে ফেললাম আর তার ঠিক পর মুহূর্তেই মনে হলো, ইস, যদি কথাটা না বলতাম। আসলে আমাদের স্বভাবটাই এমন যে আমরা নীরবতা দেখলেই কথা দিয়ে সেটা ভরাতে চাই। কিন্তু আসল প্রশ্নটা হলো, এটাই কি সবসময় ঠিক কাজ? ব্যাপারটা হলো, নীরবতাকে আমরা প্রায় শূন্যতা বা দুর্বলতা বলে ভুল করি, কিন্তু সত্যিটা হলো এটা বিরাট শক্তিশালী একটা অস্ত্র। আজকের আলোচনাটা ঠিক এটা নিয়ে, কিভাবে এই নীরবতাকে দুর্বলতা না ভেবে বরং একটা দারুণ কৌশল আর শক্তির প্রতীক হিসেবে কাজে লাগানো যায়। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি সেই 5টি মুহূর্তের গভীরে চলে যাই, যেখানে নীরবতাই আমাদের আসল জয় এনে দিতে পারে। আমরা এক এক করে দেখব কখন রাগের মাথায় চুপ থাকতে হয়, কেন অর্ধেক তথ্য জেনে কথা বলাটা আসলে বেশ বিপজ্জনক, কখন শোনার জন্য নীরব থাকাটা জরুরি, কিভাবে কথার মাধ্যমে একটা স্থায়ী ক্ষতি এড়ানো যায়, আর সবশেষে কখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে জোরালো একটা বক্তব্য। প্রথমেই আসা যাক সেই মুহূর্তে, যেটা আমাদের সবার জীবনেই বারবার ফিরে ফিরে আসে, আর সেটা হলো রাগের মুহূর্ত। ভাবুন তো, রাগের মাথায় মুখ খুললে কি হয়? বেশিরভাগ সময়ই আফসোস হয়, তাই না? শুধু তাই না, পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। মুখ থেকে এমন সব কথা বেরিয়ে আসে যা আর ফিরিয়ে নেওয়া যায় না, আর তাতে সম্পর্কগুলোতেই একটা স্থায়ী দাগ পড়ে যায়। এর বদলে যদি সেই মুহূর্তে শুধু চুপ থাকা যায়, তাহলে মাথাটা ঠান্ডা করার জন্য একটু সময় পাওয়া যায়, যুক্তি দিয়ে ভাবা যায়, আর তাতে কি হয়? সম্পর্ক আর সম্মান দুটোই বাঁচে। দ্বিতীয় মুহূর্তটা হলো যখন সবটা জানা নেই। এটা একটা খুব সাধারণ ভুল যা আমরা প্রায় সবাই করি। আমরা প্রায় পুরো ঘটনা না জেনেই চট করে একটা মতামত দিয়ে ফেলি। আসলে পুরোটা না জেনে কথা বলার মানেই হল অনুমানের ওপর ভরসা করা। আর এই অনুমানের ওপর ভিত্তি করে কথা বললে নিজের বিশ্বাসযোগ্যতা হারানোর একটা বড় ঝুঁকি থাকে, এমনকি ভুল তথ্য ছড়ানোর দায়ও ঘাড়ে চলে আসতে পারে। তাই বুদ্ধিমানের কাজ হল পুরোপুরি নিশ্চিত না হয়ে মুখ না খোলা। এবার আসি তৃতীয় মুহূর্তে, যেটা হলো শোনার মুহূর্ত। আমরা অনেক সময় নিজেরা কি বলবো তা ভাবতেই এত ব্যস্ত থাকি যে অন্যের কথাটা মন দিয়ে শুনিই না। জন মার্শালের এই কথাটা একবার ভাবুন তো, ভালোভাবে কথা বলার মতোই ভালোভাবে শোনাও যোগাযোগ এবং প্রভাবিত করার একটি শক্তিশালী উপায়। এর মানে কি? এর মানে হলো, যখন আমরা অন্যকে বলার সুযোগ দিই, তখন আমরা শুধু তথ্যই পাই না, বরং একটা ভরসার জায়গাও তৈরি করি। আর ঠিক সেখানেই কিন্তু আসল বোঝাপড়াটা গড়ে ওঠে। চতুর্থ মুহূর্তটা কিন্তু বেশ গভীর। এটা সেই সময় যখন সামান্য কয়েকটা ভুল কথা একটা সম্পর্ককে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। এখানে প্রশ্নটা খুব সহজ। আসল লক্ষ্যটা কি? একটা তর্কে জেতা, নাকি সম্পর্কটা টিকিয়ে রাখা? দেখুন, তর্কে জিতে হয়তো সাময়িক একটা আনন্দ পাওয়া যায়, কিন্তু দিনের শেষে দীর্ঘমেয়াদে সম্পর্কটাই তো আসল। একটা ধারালো কথা বলে মোমেন্টারি জয়ের চেয়ে সম্পর্কটাকে বাঁচানো কিন্তু অনেক বেশি জরুরি, আর এর জন্য দরকার হয় একটু দূরদর্শিতার। আর সবশেষে পঞ্চম মুহূর্তটি, এটা হলো নীরবতার সবচেয়ে কৌশলগত ব্যবহার, মানে যখন নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী একটা উত্তর। কখনো কখনো চুপ থাকাটা আসলে অনেক কিছু বলে দেয়। এর মাধ্যমে রূঢ় না হয়েও নিজের অসম্মতিটা পরিষ্কারভাবে জানানো যায়, আবার পরিস্থিতির গুরুত্বটাও বোঝানো যায়। নিজের যুক্তির উপর কতটা আত্মবিশ্বাস আছে সেটাও কিন্তু নীরবতা দিয়ে প্রকাশ করা সম্ভব। এমনকি একটা অর্থহীন তর্ক বা ঝগড়া এড়িয়ে যাওয়ারও সবচেয়ে ভালো উপায় হতে পারে এই নীরবতা। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? চলুন শেষ করার আগে একবার সবকিছু গুছিয়ে নেওয়া যাক। এক ঝলকে দেখে নিই নীরবতার সেই 5টি জয়। 1. রাগের সময় চুপ থাকলে আফসোস করতে হয় না। 2. না জেনে কথা না বললে বিশ্বাসযোগ্যতাটা অটুট থাকে। 3. মন দিয়ে শুনলে বোঝাপড়া বাড়ে। 4. ক্ষতিকর কথা এড়িয়ে গেলে সম্পর্কগুলো টিকে যায়। আর 5. সঠিক সময় নীরবতা পালন করলে তা কথার চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। সুতরাং সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখা দরকার তা হল, নীরবতা বেছে নেওয়াটা কোনো দুর্বলতা নয়, বরং এটা আত্মনিয়ন্ত্রণ এবং প্রজ্ঞার একটা বড় পরিচায়ক। এটা একটা খুব সচেতন এবং শক্তিশালী সিদ্ধান্ত। শেষ করার আগে শুধু এই প্রশ্নটা রইল, একটু ভেবে দেখবেন আগামী দিনে কোন বিশেষ মুহূর্তে নীরবতা কারোর জন্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে।